নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সিঙ্গুরে বামেদের জমি অধিগ্রহণ কি বৈধ ছিল, আজই সেই রায় দিতে পারে দেশের শীর্ষ আদালতের। আগে ঠিক ছিল যে 10:30 থেকে 11টার মধ্যেই রায়দান হবে। কিছুক্ষণ আগেই আমরা আপনাদের যেটা জানিয়েছি যে বেলা 1:50 নাগাদ বিচারপতি গোপাল গৌড়া এবং বিচারপতি অরুণ মিশ্রের বেঞ্চে এই মামলার রায়দান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, ডেপুটি এডিটর ধ্রুবজ্যোতি প্রামাণিক রয়েছেন নিউজ রুম থেকে, এবং আমাদের সঙ্গে সরাসরি সিঙ্গুর থেকে রয়েছেন কমলিকা সেনগুপ্ত, এবং কমলিকা রয়েছেন তাপসী মালিকের বাড়ি থেকে, যে তাপসী মালিকের মৃত্যু এই সিঙ্গুরের অন্যতম বিতর্কিত একটা অধ্যায়। আমি প্রথমেই কমলিকার কাছে চলে যাব। কমলিকা, অবশেষে আজকে সিঙ্গুরের রায়দান, তাপসী মালিকের পরিবার কিভাবে তাকিয়ে আছেন আজকের দিনটার দিকে? একেবারেই সরাসরি তাপসী মালিকের বাবার সঙ্গেই কথা বলে নেব। সময় যেন থমকে গেছে এখানে। সকাল কমলিকার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি, আমরা আবারও ফিরবো সিঙ্গুরে। তাপসী মালিকের মৃত্যুকে কেন্দ্র করে ঝড় উঠেছিল রাজ্য রাজনীতিতে, এবং তাপসী মালিকের দগ্ধ দেহ পাওয়া গিয়েছিল এই সিঙ্গুরের যে টাটাদের যে প্রস্তাবিত কারখানা, যে প্রকল্প, তার বাউন্ডারি ওয়ালের মধ্যেই, এবং তারপরে বিতর্কের ঝড় ওঠে এবং তৎকালীন সিঙ্গুরের প্রভাবশালী সিপিএম নেতা সুরিত দত্ত তিনি গ্রেফতার হন। তদন্তে নামে সিবিআই। এরপর অনেক জল গড়িয়েছে। আজকে অবশেষে সিঙ্গুর মামলার রায়, এবং এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাপসী মালিকের পরিবার। আমরা চলে যাব ডেপুটি এডিটর ধ্রুবজ্যোতি প্রামাণিকের কাছে। ধ্রুব, প্রথমে তোমার কাছে জানতে চাইবো যে এই যে সময়টা পিছিয়ে 1:50 হলো, একটা সামান্যতম সম্ভাবনা ছিল যে এটা বৃহত্তর বেঞ্চে এটা পাঠানো হতে পারে কি পারে না, কিন্তু যদি মর্নিং শোজ দ্য ডে এটা যদি মনে করি, এই সময় বিলম্বিত হওয়া এটা কি কোনো ইন্ডিকেশন দিচ্ছে? না, এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই মৌপিয়া। বৃহত্তর বেঞ্চে যাবে কি যাবে না তা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। দুই বিচারপতি যদি ভিন্ন মত পোষণ করেন তাহলে পরে এটা বৃহত্তর বেঞ্চে যেতে পারে। এবং এখানে যেহেতু সাংবিধানিক প্রশ্ন জড়িয়ে আছে যে এই যে জমি অধিগ্রহণ, সেই জমি অধিগ্রহণটা আইনসম্মত হয়েছিল কিনা, সংবিধান সম্মত হয়েছিল কিনা, তার পরিপ্রেক্ষিতে যেতে পারে। কিন্তু এই যে পিছিয়ে গেল শুনানি, আমরা যতটুকু খবর পাচ্ছি, কিছুক্ষণ আগেই সুপ্রিম কোর্টের এক আইনজীবীর সঙ্গে আমার কথা হয়েছে, তিনি যেটা জানাচ্ছেন সম্ভবত কোনো টাইপোগ্রাফিক্যাল এরার রয়েছে। বিচারপতিরা, আমি যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম যে বিচারপতিরা হয়তো শেষ মুহূর্তে একবার চোখ বুলিয়ে নিতে চাইছেন, টাইপোগ্রাফিক্যাল এরার কিছু আছে কিনা তারা দেখে নিতে চাইছেন, এবং সে কারণেই পিছিয়ে দেওয়া হয়েছে। প্রথমে যেটা বলবো মৌপিয়া, যে আজকে কোন মামলার রায় হচ্ছে এটা প্রথমে স্পষ্ট হওয়া প্রয়োজন। আমরা যেটা সবাই জানি যে 2011-তে যে সিঙ্গুর ল্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যাক্ট নিয়ে এলো তৃণমূল কংগ্রেস সরকার, সেই আইন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেটাকে অসাংবিধানিক বলল, এবং সেই রায় চ্যালেঞ্জ করে, কলকাতা হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ এবং মৃণাল কান্তি চৌধুরীর রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে গিয়েছে, আজ কিন্তু সেই মামলার রায় হচ্ছে না। আজ যে মামলার রায়টা হচ্ছে সেটা কিন্তু পুরনো মামলা। আমরা যেটা দেখেছি যে 2006-এ জমি অধিগ্রহণ হওয়ার পর যখন তুঙ্গে উঠল সিঙ্গুর আন্দোলন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তারপর কলকাতা হাইকোর্টে তৎকালীন প্রধান বিচারপতি এস নির্ঝরের ডিভিশন বেঞ্চে মামলা হয়, এবং মামলার মূল প্রতিপাদ্য বিষয়টাই ছিল এটা। আজ যে প্রশ্নগুলো সুপ্রিম কোর্ট তুলছে সেই প্রশ্নগুলো যে এই যে জমি অধিগ্রহণ, এই জমি অধিগ্রহণটা ঠিক মতো হয়নি, জমি অধিগ্রহণটা আইন মেনে হয়নি, জমি অধিগ্রহণটা কতকগুলো মূলগত প্রশ্নকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এড়িয়ে গিয়ে করা হয়েছে, এটা ছিল অভিযোগ। এই অভিযোগ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, তৎকালীন প্রধান বিচারপতি এস নির্ঝরের ডিভিশন বেঞ্চ, তারা খারিজ করে দেন। সেই রায়টাকে চ্যালেঞ্জ করে 2008-এ সুপ্রিম কোর্টে মামলা করা হয়। কেদারনাথ ভট্টাচার্য নামে জনৈক ব্যক্তি, তিনি মামলা করেন, এবং এরপর সিঙ্গুরের একাধিক অনিচ্ছুক কৃষক তারাও মামলা করেন, এই মামলায় তারা যুক্ত হন। পরবর্তীতে যখন রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করলো, সবগুলো মামলাকে একসঙ্গে সংযুক্ত করা হলো। কিন্তু বিচারপতিরা যেটা বললেন, গৌড়া এবং অরুণ মিশ্র বিচারপতি সুপ্রিম কোর্টে, তারা যেটা বললেন যে সিঙ্গুরের জমি অধিগ্রহণটা বেআইনি হয়েছিল কিনা সেই মূলগত প্রশ্নের উত্তরটাই যদি খোঁজা হয়ে যায়, তাহলে পরে তার পরবর্তীতে এই যে ঘটনাগুলো, সিঙ্গুর আইন, তারপরে
তৃণমূল সরকার এসে টাটাদের কাছ থেকে জমি ফেরত নিয়ে নেওয়া, তারপর হাইকোর্টে মামলা, এই সমস্ত বিষয় নিয়ে আর আলোচনার কোনো অবকাশই থাকছে না। অর্থাৎ হাইকোর্ট একেবারে, সুপ্রিম কোর্ট একেবারে মূলে যাওয়ার চেষ্টা করলো যে 2006-এ তৎকালীন বাম সরকার যে জমি অধিগ্রহণটা করেছিল সেই জমি অধিগ্রহণটা সঠিক হয়েছিল কি হয়নি সেইটার আজকে রায় দেওয়া হবে। শুধু যেটা বলতে চাইবো যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা তুলেছেন, কেন তাদের মনে হয়েছে প্রাথমিকভাবে, অবশ্যই বলছি প্রাথমিকভাবে যে প্রশ্নগুলো তারা তুলেছেন আমি একবার পড়ে তোমায় শোনাতে চাই। যে তাদের মনে হয়েছে, বিচারপতিদের মনে হয়েছে যে 4 নম্বর ধারা জমি অধিগ্রহণ আইনের 1894 সালের যে পুরনো জমি অধিগ্রহণ আইন অনুযায়ী সিঙ্গুরের জমি অধিগ্রহণ করে তৎকালীন বাম সরকার, সেই তার 4 নম্বর ধারাটা ঠিকমতো পালন করা হয়নি। 4 নম্বর ধারাতে কি বলা হচ্ছে? 4 নম্বর ধারাতে, আমি কিছুক্ষণ আগেও বলেছি, 4 নম্বর ধারাতে বলা হচ্ছে যে কোনো সরকার যদি জনস্বার্থে একটি জমি অধিগ্রহণ করার প্রয়োজনীয়তা অনুভব করে তাহলে পরে সংশ্লিষ্ট আধিকারিক তিনি সেটা অফিসিয়াল গেজেটে নোটিফাই করবেন এবং স্থানীয় সংবাদপত্রে তা প্রকাশ করবেন, তার মধ্যে একটি স্থানীয় ভাষাতে হতে হবে। এটা আদালতের মনে হয়েছে। দ্বিতীয়, আদালতের আরো একটা বিষয় মনে হয়েছে, আদালত প্রশ্ন তুলেছে যে এই পুরো প্রক্রিয়া কি ঠিকভাবে মানা হয়েছিল। তার কারণ আদালতের যেটা মনে হয়েছে নথি পরীক্ষা করে কোথাও তাদের এটা মনে হয়েছে যে এই যে পুরো আইনি প্রক্রিয়া রয়েছে জমি অধিগ্রহণ আইন, সেখানে যে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে, আমি যদি ওই জায়গাটা একবার তোমাকে পড়ে শোনাই যে 6 নম্বর ধারাতে কি বলা হচ্ছে। 6 নম্বর ধারাতে বলা হচ্ছে যে সরকার চূড়ান্তভাবে যখন জমি অধিগ্রহণের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানাবে যে সব কিছু হয়ে গেছে, মাপজোক হয়ে গেছে, এই জমি অধিগ্রহণের ফলে যে মানুষেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের সঙ্গে কথা বলা হয়ে গেছে, ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারিত হয়ে গেছে, সব শেষ, এবারে জমি অধিগ্রহণটা করা হবে। সেই যে 6 নম্বর ধারাতে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা আছে আইনে, বলা হচ্ছে provided no such declaration shall be made unless the compensation to be awarded for such property is to be paid by a company or wholly or partly out of public revenues or some fund controlled or managed by a local authority। অর্থাৎ পরিষ্কার বলে দেওয়া হলো যে এই ডিক্লারেশন তো সরকার করতেই পারে, আইনে অধিকার দেওয়া আছে, কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশের আগে এটা সুনিশ্চিত করতে হবে যাতে ক্ষতিপূরণটা দেওয়া হয়ে যায়। সে ক্ষতিপূরণ যে কোম্পানির জন্য অধিগ্রহণ করে দেওয়া হচ্ছে সে দিতে পারে, রাজ্য সরকার জনগণের যে টাকা অর্থাৎ যে পাবলিক এক্সচেকার, যে পাবলিক মানি সেখান থেকে নিয়েও দিতে পারে। তো এটাও আদালতের কোথাও মনে হয়েছে যে নথি পরীক্ষা করে যে এটাও পুরোপুরি ঠিকমতো ফলো করা হয়নি। আদালত আরও যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলেছে যে দেখা যাচ্ছে যে তৎকালীন বাম সরকারের যে ক্যাবিনেট নোট, মন্ত্রিসভার যে নোট, তাতে দেখা যাচ্ছে 2006-এর 30 মার্চ 2006-এর মার্চে একটি নোট প্রকাশ করা হলো। তাতে বলা হলো যে টাটাদেরকে খড়গপুরে জমি দেওয়া হবে, 600 একর জমি দেওয়া হবে, সেখানে তারা ছোট গাড়ি কারখানা তৈরি করবে। কিন্তু অব্যবহিত পরে 2011-র যে বিধানসভা নির্বাচন, তাতে বিপুল জয়, 235 আসন নিয়ে বাম সরকার ক্ষমতায় আসার পর দেখা গেল মে মাসে আবার একটি ক্যাবিনেট নোট প্রকাশ করা হলো। অন্তত আদালতের কাছে যে নথি রাজ্য সরকার জমা দিয়েছে তাতে দেখা যাচ্ছে সেখানে বলা হলো যে 1000 একর জমি দেওয়া হবে, সিঙ্গুরে দেওয়া হবে টাটাদের। বিচারপতিরা প্রশ্ন তুললেন, কই টাটারা তো বাড়তি জমির জন্য কোনো আবেদন করেনি, এমন কোনো নথি তো এখানে দেখা যাচ্ছে না। তাহলে টাটারা যখন বাড়তি জমির জন্য আবেদনই করলেন না, খড়গপুরে তাদের 600 একর জমি দেওয়ার কথা প্রথমে ছিল, সেখান থেকে সিঙ্গুরে এই 1000 একর জমি দেওয়ার কথা প্রশ্ন কোত্থেকে এলো? সব থেকে বড় প্রশ্ন তারা যেটা তুললেন যে এভাবে 3 ফসলি জমি দেওয়ার যুক্তি কি ছিল? এভাবে 3 ফসলি জমি না দিয়ে অন্য কোনো জমি, পতিত জমি বা যে জমিতে 1 ফসলি, এই ধরনের জমি কি দেওয়া যেত না? এই প্রশ্নগুলো কিন্তু বিচারপতিরা তুলেছেন। ফলে একটা বিষয় খুব পরিষ্কার, যেটা আইনজীবীদের মনে হচ্ছে যে 2 বিচারপতিরই কোথাও একটা মনে হয়েছে আইনজীবীদের সওয়াল জবাবের মধ্যে দিয়ে, নথি পরীক্ষার মধ্যে দিয়ে, যে এই যে জমি অধিগ্রহণ প্রক্রিয়াটা, সেই জমি অধিগ্রহণ প্রক্রিয়াটা আরেকটু স্বচ্ছ হওয়া উচিত ছিল। এবং দ্বিতীয়ত যে কতকগুলো দ্বিতীয় যে মূলগত প্রশ্নটা, যে বেসরকারি সংস্থার জন্য একটি সরকার জনগণের টাকায় জনস্বার্থে জমি অধিগ্রহণ করতে পারে কিনা।